গ্রীষ্মের ছুটি শুরু হয়েছে এই গতদিন থেকে। শহরে তো অনেক থাকা হলো, এবারে এই ছুটির কটা দিন গ্রামে কাটাবো ঠিক করলাম। তাই তো আর কালকের জন্য অপেক্ষা না করে উঠে পড়ি উলুপুরগামী ট্রেনে। জানালার পাশে বসে বাইরে তাকিয়ে দেখছি। আহ, এই না হলো জীবন। শহরের চার দেয়ালের মধ্যে থেকে থেকে একেবারে লাইফটা বোরিং হয়ে গেছে। এরকম ফ্রেশ বাতাস শেষ কবে পেয়েছি মনে নেই। উলপুরে আমার দাদি থাকেন, সাথে থাকেন একটা মাঝ বয়সী কাজের লোক। সেই দাদির দেখভাল করে। বাবা অনেকবার দাদিকে শহরে নিয়ে যেতে চেয়েছে, কিন্তু দাদি কিছুতেই গ্রাম ছেড়ে যাবে না। ট্রেন থেকে যখন নামলাম তখন বিকেল হয়ে গেছে। অনেক আগে এই গ্রামে এসেছি। এতদিনে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। অনেক কষ্টে দাদির বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম। দরজা তো দেখছি বন্ধ। গেল কই সব? ইস, যদি কোথাও চলে গিয়ে থাকে তাহলে কি হবে? না, একবার টোকা দিয়ে দেখি। আমি এগিয়ে গিয়ে দরজায় একবার ধাক্কা দিলাম, এরপরে আরো একবার, কিন্তু কোনো সাড়া শব্দ পেলাম না। শেষে ডাক দিলাম, বাড়িতে কেউ আছেন? আমার ডাক দেওয়ার ঠিক মিনিট খানেক পরে ভিতর থেকে দরজা খুলে বের হলো এক বৃদ্ধ মহিলা। আমি চিনতে পারলাম এটাই আমার দাদি। বয়সের ভারে মাথার চুল সব পেকে গেছে, গায়ের চামড়াও কুঁচকে গেছে। আমাকে যেন চোখে ঠিক ঠাউর করতে পারল না। কে তুমি বাচ্চা? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে চিনতে পারছো না দাদি? আমি তোমার নাতি রাহুল। রাহুল? আমার রাহুল দাদু ভাই? ওরে রামু, কোথায় গেলি রে? দেখ কে এসেছে, তাড়াতাড়ি বাইরে আয়। ভালো আছো দাদি? আর আছি, বুড়ো মানুষের আর ভালো থাকা। কবে যে ডাক আসে তার অপেক্ষায় আছি রে দাদু ভাই। কি যে বলো না তুমি দাদি, তুমি এখনই আমাদের ছেড়ে যাবে না? তা তোর মামা কোথায়? তারা কেউ আসলো না যে? তারা কাজ নিয়ে অনেক ব্যস্ত আছে দাদি, তাই আর তাদের জন্য না বসে আমি চলে এলাম। খুব ভালো করেছিস দাদু ভাই, খুব ভালো করেছিস। আয় ভেতরে আয়। দাদির পিছনে পিছনে আমি ঘরের ভিতরে ঢুকে পড়ি। বাড়িটা বেশ পুরনো, জায়গায় জায়গায় কাঠের পাল্লা খসে পড়েছে, তবে সবকিছু সাজানো গোছানো বেশ পরিপাটি। দেখে খুব ভালো লাগলো আমার। এরই মধ্যে রামু কাকাকে দেখলাম বেশ রাজকীয় একটা গ্লাসে এক গ্লাস শরবত বানিয়ে এনে আমার সামনে ধরে আছে। এ কি, আসতে না আসতেই শুরু করে দিলে রামু কাকা? আরে, এত পথ ঘুরে এসেছো, নিশ্চয় খুব ক্লান্ত। নাও, এই লেবুর শরবতটা খেয়ে নাও তো, বেশ ভালো লাগবে। খাও দাদু ভাই খাও, এরপরে আরো কত খাবার খেতে হবে যে। রামুটা যা রান্না করতে পারে। দাদির কথায় কিছুটা লজ্জায় রামু কাকা মাথা নিচু করল। আমি আর সেদিকে না তাকিয়ে গ্লাসটা কাকার হাত থেকে তুলে নিয়ে শরবতটা খেতে থাকলাম। ছোট বাবু, তুমি এখন একটু বিশ্রাম নাও, তারপরে উঠে না হয় আশেপাশটা ঘুরে দেখবে। শরীরের দিকটাও তো একটু দেখতে হবে, তাই না? যা ধকল গেল। হ্যাঁ, আমি তাহলে গিয়ে একটু শুয়ে পড়ি কাকা। একটু পরে আমাকে ডাক দিও কিন্তু। আমি ভিতরের ঘরে গিয়ে বিছানায় গায়ে দিয়ে দিই। পাশে একটা জানালা থেকে বেশ ফুরফুর করে হাওয়া আসছিল। সারাদিনের ক্লান্তিতে মুহূর্তের মধ্যে দুই চোখ ভেঙে ঘুম চলে আসে। যখন ঘুম ভাঙে তখন জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি রাত হয়ে গেছে। এ মা, এ তো রাত নেমে গেল। রামু কাকা, রামু কাকা! ছোট বাবু, তুমি উঠে পড়েছো? রাত হয়ে গেল কখন?
আমি তোমাকে বললাম যে কিছুক্ষণ পরে ডাক দিয়ে দিবে, তা দিলে না কেন? দেখলাম তুমি বেঘরে ঘুমোচ্ছ, কাঁচা ঘুম ভাঙিয়ে দেওয়া কি ঠিক হতো? একটা জম্পেশ ঘুম দিয়েছো, ভালো হয়েছে। এখন শরীরটা বেশ সুস্থ লাগবে। কিন্তু আমার তো আশপাশটা দেখা হলো না। আরে তুমি কি আর এখনই চলে যাচ্ছ নাকি? ওই আশপাশ ঘুরে দেখার ঢের সময় পড়ে আছে। কাল আমি তোমাকে ঘুরে ঘুরে সবটা দেখাবো। এখন খেতে আসো, তোমার দাদি তোমার জন্য সেই কখন থেকে অপেক্ষা করছে। ইস, আমি কি মরার মতোই না ঘুমালাম? এত রাত পর্যন্ত দাদি আমার জন্য অপেক্ষা করছে। চলো রামু কাকা, আজ একসাথে খাবো, চলো চলো। রামু কাকার সাথে খাবার ঘরে এলাম। সেখানে দাদি আগে থেকেই খাবার সাজিয়ে আমার জন্য বসে আছে। মাটিতে একটা চাদর বিছিয়ে তার উপরে অনেক আইটেমের খাবার সাজানো হয়েছে। তোমরা তো সব সময় টেবিল চেয়ারে বসে খাওয়া দাওয়া করো, আমরা গ্রামে আবার মাটিতে বসে খাই, বুঝলে তো দাদু ভাই? এতে আমার কোনো সমস্যা হবে না দাদি। কিন্তু এ কি, এত খাবার কার জন্য? এ তো ছোটখাটো একটা রাক্ষসের খাবার মনে হচ্ছে। এত খাবার খাবে কে দাদি? কেন ছোট বাবু, তুমি খাবে? এসব আমি নিজের হাতে তোমার জন্য রান্না করেছি, খেয়ে দেখো দেখিনি কেমন হয়েছে। তাই বলে এত খাবার? আমুটা এইরকমই, কিছুদিন থাকো তাহলেই বুঝতে পারবে। এখন তাড়াতাড়ি বসে পড়ো তো, অনেক রাত হয়ে গেছে। আমি দাদির পাশে বসে পড়ি। সত্যি বলতে এত সুস্বাদু খাবারের স্বাদ আমি খুব কমই পেয়েছি এতদিন। খাবার মুখে দিতেই এটা বুঝলাম। কিন্তু আমার তো আশপাশটা দেখা হলো না। কথাটা বলা মাত্র আমি লক্ষ্য করলাম দাদির মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। সে রামুর দিকে তাকিয়ে রইল। আমি একটু ইতস্তত বোধ করলাম। আমি এই কথাটা বলে কোনো ভুল করলাম কিনা বুঝতে পারলাম না। আমাকে এমন অবস্থায় দেখে রামু কাকা বলল, শোনো ছোট বাবু, এইখানে রাতের বেলা বাইরে বের হতে নেই, বের হলেই বিপদ হয়। বিপদ? কিসের বিপদ? চোর ডাকাত নাকি? না না দাদু ভাই, চোর ডাকাত না, তার থেকেও বড় বিপদ। নিশির ডাকের নাম শুনেছো তুমি? ঠাকুরন, থাক না এসব, ছোট বাবু ভয় পেয়ে যেতে পারে, এগুলোকে বলা ঠিক হবে না। না না দাদি, কিসের কথা বলছো তোমরা? আমি জানতে চাই। কি যেন নিশির ডাক না কি বললে, ওটা আবার কি? তুমি এখন বড় হয়েছো দাদু ভাই, তোমাকে বলতে দোষ নেই। রাত বিরেতে এখানে অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়ায়, তারা বিভিন্ন মিষ্টি কণ্ঠে ডাকে। সেই ডাকে যদি ভুলেও কেউ সাড়া দেয় তাহলে আর রক্ষে নেই। অতৃপ্ত আত্মা মানে ভূত? এই যুগে এসো তোমরা ভূতে বিশ্বাস করো দাদি? এগুলো সবই কুসংস্কার, বুঝলে? কুসংস্কার নয় ছোট বাবু, কুসংস্কার নয়। তোমার দাদি যা বলেছে সেটাই সত্যি। এখানে রাতের বেলা নিশির ডাক শোনা যায়। কত মানুষই তো তার হাতে প্রাণ হারিয়েছে। কি জানি কি হয়েছে, তোমাদের এসব আমি বুঝি না। খাওয়া দাওয়া শেষ করে উঠে শোবার ঘরে চলে গেলাম। আমার আর বাইরে যাওয়া হলো না। সেই নিশির ডাকের ভয় দেখিয়ে আমাকে আর যেতে দিল না। বিছানায় শুয়ে পড়ব, ঠিক সেই সময় রামু কাকা ভয়ে জড়সড় হয়ে আমার রুমে ঢোকে। শোনো ছোট বাবু, রাতের বেলা যেই ডাকুক না কেন, তুমি এই ঘর থেকে বের হবে না। সুন্দর মানুষ বা সুন্দর কণ্ঠে তোমাকে ডাকতে পারে, কিন্তু সেই ডাকে ভুলেও তুমি সাড়া দেবে না। ঠিক আছে কাকা, আমি বাইরে বের হব না, আর কোনো ডাকেও সাড়া দেব না। আর হ্যাঁ, ঘুমানোর আগেই জানালাটা বন্ধ করে তারপরে ঘুমাবে। ঠিক আছে। রামু কাকা যেভাবে ভয়ে ভয়ে এসেছিল ঠিক সেইভাবেই চলে গেল। রুম জুড়ে একটা চাপা ভ্যাপসা গরম।
তাই শুয়ে পড়ার আগে জানালাটা আর বন্ধ করলাম না। একটু পর পর ঝিরঝির করে বাতাস আসছে দেখে জানালাটা খোলাই রাখলাম। এরপরে বিছানায় গা এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। কে কে ডাকে? রামু কাকা। হঠাৎ মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়। উঠে তাকিয়ে দেখি চারদিকে ঘুটঘুটে অন্ধকার, কোথাও কেউ নেই। কিন্তু আমি স্পষ্ট শুনতে পেলাম রামু কাকা আমাকে ডাকছে। ঠিক তখনই চোখ পড়ল জানালার বাইরে। একটা অপরূপ সুন্দরী মেয়ে একটা গাছের নিচে দাঁড়িয়ে কান্না করছে। এ কি, মনে হচ্ছে একটা মেয়ে। হ্যাঁ, ঠিকই দেখছি, কিন্তু এই মাঝরাতে মেয়েটা কান্না করছে কেন? কি হয়েছে ওর? ঠিক তখনই দেখলাম মেয়েটা তার মাথা ওই গাছের সাথে একটানা ঠুকছে। তাতে একটু একটু করে মেয়েটার কপাল থেকে রক্ত ঝরতে শুরু করে। একসময় রক্তের ধারা বইতে শুরু করে। আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না। সর্বনাশ, মেয়েটা মনে হচ্ছে আত্মহত্যা করতে চাইছে। প্রচুর রক্ত ঝরছে। আমাকে যেতে হবে, মেয়েটাকে বাঁচাতে হবে। এভাবে চোখের সামনে কাউকে মরতে দিতে পারি না। আমি এক ছুটে বেরিয়ে গেলাম। হাতে করে কোনো আলো নিয়ে যাব তাও আর হলো না। বাইরে জ্যোৎস্নার আলো ঝলমল করছে। সেই আলোতে দেখলাম ঘরের দরজা থেকে খানিক দূরে সেই গাছের সাথে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা। এই মেয়ে, কে আপনি? এত রাতে এখানে কি করছেন? আমার একটা কথারও কোনো জবাব দিল না মেয়েটা। আমি আরো 2 পা এগিয়ে গেলাম। আমি একদম মেয়েটার পিছনে দাঁড়িয়ে আছি এখন। মেয়েটা নিশ্চয়ই আমার আসার শব্দ টের পেয়েছে, কিন্তু তাতে যেন তার কোনো ভ্রুক্ষেপই নেই। ঠিক আগে যেমন ছিল ওইভাবে এই গাছের দিকে মুখ করে দাঁড়িয়ে রইল। কি হলো, শুনতে পাচ্ছেন না? মাঝরাতে এসব কি হচ্ছে? আত্মহত্যা করা ঠিক না। আপনি বাড়িতে যান, অনেক রাত এখন। ঠিক এই মুহূর্তে সামনে থাকা মেয়েটার মাথাটা হঠাৎ পিছনের দিকে ঘুরে গেল। সেই মুখের দিকে তাকাতেই একটা শীতল হাওয়া যেন তরতর করে আমার শিরদাঁড়া দিয়ে নিচে নেমে যায়। এত বীভৎস, এত কদাকার রূপ আমি আগে কখনো দেখিনি। ছিটকে 2 পা পিছনে সরে আসলাম। কে কে তুমি? আমি নিশি বলছি। মুহূর্তে আমার মনে পড়ে গেল রামু কাকার বলা সেই শেষ কথাগুলো। রাতে যেন আমি কখনো বাইরে বের না হই, কিন্তু এই কথাগুলো কেন আমার মাথায় এতক্ষণে আসলো না? কেন আমি বাইরে বেরিয়ে এলাম? ভয় আমার সারা শরীর কাঁপতে শুরু করে। পা দুটো যেন আর দেহের ওজন ধরে রাখতে পারছিল না। কি চাও? কেন তুমি সবাইকে ভয় দেখিয়ে বেড়াও? কেন? কারণ আমাকে কেউ মুক্তি দেয় না, আমাকে সবাই ভয় পায়, তাই আমিও ভয় দেখাই। আমার মুক্তির আগ অবধি এমনই ভয় দেখিয়ে যাব। তোমাকে আমি মুক্তি দেব, কিন্তু আমাকে আগে জানতে হবে তুমি কে। কেন এমন রূপ হলো তোমার? একটা ছেলেকে ভালোবাসতাম, ভেবেছিলাম ওকে বিয়ে করে সুখে সংসার করব, হাসি আনন্দ নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেব। কিন্তু গ্রামের লাঠিয়ার বাহিনীর প্রধান রঘু এসে আমার সব স্বপ্ন কেড়ে দিল। আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে গেল। ওকে বিয়ে করতে রাজি না হওয়ায় আমার উপরে চালালো পাশবিক নির্যাতন। নিজেদের বদনাম ঢাকতে আমাকে আধমরা অবস্থায় মাটি চাপা দিয়ে দিল। আমার ভালোবাসার মানুষটার পরানো আংটি আমার হাতে ছিল। কোথায় আমার সেটা নিয়ে ওর সাথে সংসার করার কথা ছিল, তা না হয়ে মাটির নিচে চলে গেলাম। মেয়েটার কথা শুনতে শুনতে কোন অগোচরে যেন আমার চোখের কোণে 2 ফোঁটা জল চলে এলো। সত্যি, মানুষ এতটা নিষ্ঠুর হলে এমন কাজ করতে পারে ভাবলো আমার ঘৃণা হয়। এরপর থেকে আমি হয়ে উঠলাম অভিশপ্ত আত্মা। রাত জাগা নিশির ডাক। গ্রামের সবাই জেনে গেল যে আমি ভয় দেখিয়ে বেড়াই রাতে, কিন্তু কেউ আমাকে মুক্ত করতে আসে না। যত দিন যায় তত আমার মনের প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলতে থাকে। একদিন ওই লাঠিয়াল বাহিনীর প্রধানকে নিজ হাতে মেরে প্রতিশোধ পূরণ করি। ওর দেহ মাটির নিচে পুঁতে দেই, ঠিক সেইভাবে যেভাবে ওরা আমাকে পুঁতে দিয়েছিল।
তোমার প্রতিশোধ তো পূরণ হয়েছে, তাহলে কেন এখনো ভয় দেখাচ্ছ? আমি তোমাকে মুক্তি দেব। বলো, কিভাবে তুমি মুক্তি পাবে? আমাকে কি করতে হবে? আমাকে যেখানে পুঁতে রাখা হয়েছিল সেখানে মাটির নিচে আমার হাতের আংটিটা এখনো অক্ষত আছে। ওই আংটিতে আমার বাসনা, আমার মায়া। ওটা পোড়াতে পারলেই আমি মুক্তি পাবো। তাই হবে। আমাকে দেখিয়ে দাও কোথায় সেই জায়গা। আমি নিজে ওই আংটি তুলে পুড়িয়ে তোমাকে মুক্ত করে দেব। তারপর রামু কাকাকে ডাক দিয়ে সব খুলে বলি। এরপর রামু কাকাকে নিয়ে মেয়েটার পথ অনুসরণ করে আমরা চললাম সেই জায়গায়। শরীরের সর্বশক্তি দিয়ে কোদাল চালিয়ে মাটি খুঁড়তে শুরু করি। খানিক সময়ের ভিতরেই সেই আংটিটা বের হয়ে আসে। রামু কাকার কাছ থেকে দেয়াশলাই নিয়ে আগুন জ্বালিয়ে দেই ওই আংটিতে, আর সাথে সাথে ওই মেয়েটা একটা কালো ছায়া মূর্তি হয়ে আগুনের শিখায় মিলিয়ে যায়। এরপরে আবার আগের মতো ঘরে শুয়ে পড়ি। এরপরে অনেক দিন কেটে যায়। আমিও শহরে চলে আসি। মাঝে একবার গ্রামে গিয়েছিলাম, কিন্তু তখন আর কারোর মুখে ওই নিশির ডাকের নাম শুনতে পেলাম না। আসল ঘটনা এক আমি আর দুই রামু কাকা ছাড়া আর সবার কাছেই অজানা রয়ে গেল।